দিদির বাড়িতে এসেছিলাম দিন তিনেক আগে। এই কদিন কোনো অসুবিধে তেমন হয়নি, কিন্তু আজ ফেরার আগের দিন পড়লুম বিপদে। আজ সকাল থেকেই পেটে যন্ত্রণায় বেমালুম কষ্ট পাচ্ছি। যন্ত্রণাটা এতটাই তীব্র যে বিছানা ছেড়ে ওঠার উপায় পর্যন্ত নেই। ভালোই বুঝতে পারছি এই 3 দিন দিদি ভালোবেসে এত কিছু খাওয়ানোর ফল আজ আমি হাতে নাতে টের পাচ্ছি। দেখ তো কি বিপদ, কি যে হলো তোর কিছুই বুঝতে পারছি না। এই তো দিব্য ভালো মানুষের মতো সকালে লুচি আলুর দম পায়েস এসব খেলি, এবার কি করি বলতো? তুই এক্ষুনি একটা ডাক্তারকে খবর দে। এই তো দুঃখু গিয়ে খবর দিয়ে এসেছে, এক্ষুনি চলে আসবে। আসতে পারি? হ্যাঁ আসুন ডাক্তারবাবু আসুন। এই যে দেখুন না, আমার ভাই কি ভীষণ যে পেটে যন্ত্রণায় কষ্ট পাচ্ছে। দেখি কোথায় ব্যথা হচ্ছে। এই যে পেটে কি ব্যথা, উফ। ও জ্বর এসেছিল? না ডাক্তারবাবু। দিদি প্রচুর ভালো মন্দ খাইয়েছে না? হ্যাঁ আসলে কি ব্যথা। চিন্তা করার কিছু নেই, আমার মনে হয় বদহজম থেকে এসব হচ্ছে। আপাতত এই 2টো ওষুধ লিখে দিচ্ছি, এগুলো খেয়ে আশা করি ঠিক হয়ে যাবে। আর একদম হালকা পাতলা খাবার খাবে। ঠিক আছে, আমি এক্ষুনি ওষুধ আনানোর ব্যবস্থা করছি। ওষুধ খেয়ে আমায় একবার জানাবে, বাড়াবাড়ি হলে ফোন করে নেবে। আমি এখন আসি। দিদি চলে গেলে দেখি দুঃখু একটা জলের গেলাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। কি রে দুঃখু, কিছু বলবি? দুঃখু আমার দিকে তাকাচ্ছিল আর কি যেন মুখে বিড়বিড় করে বলছিল। কোনো কিছুই ঠিক হবে না, এখানে কোনো কিছুই ঠিক নেই। ভালো চান তো তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ুন বাবু। কি সব আবল তাবল বলছিস বলতো? মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি ঠিকই বলছি বাবু। কি ভাবছেন এই 51 বাড়ির এই এতগুলো লোক কি এমনি এমনি সব হাওয়া হয়ে গেল? মানে কি বলতে চাইছিস তুই? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝবেন বুঝবেন, সময় হলে ঠিক বুঝবেন। দুঃখু চলে গেল, কিন্তু চলে গেলেও ওর বলা কথাগুলো আমার কানের ভিতরে যেন বাজতে লাগলো। আমি কিছুতেই চেষ্টা করেও সেটাকে বের করতে পারলাম না। শরীরটা বড্ড ক্লান্ত, ঘুম পাচ্ছে, চোখের পাতা ভারী হয়ে এলো। ঘুমটা সঙ্গে সঙ্গে ভাঙলো একটা প্রচণ্ড ভয়ানক শব্দে, একটা অদ্ভুত শব্দ। চোখ খুলতে অবাক হলাম, ঘরের মধ্যে এক ফোঁটাও আলো নেই, ঘুটঘুটে অন্ধকার চারিদিক যেন। আমি তাকিয়ে দেখলাম, মনে হলো বীভৎস অন্ধকার আমাকে চারদিক থেকে জালের মতো জড়িয়ে ধরে বুকের মাঝে চেপে বসতে চাইছে। দিদি, এই দিদি, জামাইবাবু, জামাইবাবু, কে 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 কোথায় আছো? কারো সাড়া পেলাম না। অন্ধকারে শুয়ে থাকতে থাকতে দমটা যেন বন্ধ হয়ে আসছিল। তখনই শুনতে পেলাম দরজায় ধাক্কা দেওয়ার শব্দ। আমি উঠে যে দেখব, কিন্তু সে ক্ষমতা আমার নেই। শরীরটা ভীষণ দুর্বল, শুধু দুর্বল নয়, পাষাণ সম ভারী হয়ে উঠেছে যেন আমার শরীর। বিছানার সঙ্গে লেগে আছে ক্রমশই। আমি কিছুতেই বিছানা ছেড়ে উঠতে পারলাম না। ওদিকে শব্দের আওয়াজ বেড়েই চলেছে। কোনো মতে দরজার দিকে তাকাতেই অবাক হলাম। দরজা তো খোলা, তবে ধাক্কানোর শব্দটা আসছে কোত্থেকে? কোনো মতে বিছানা ছেড়ে উঠে বুঝতে পারলাম শব্দটা দরজা থেকে নয়, আসছে ঘরের এই মেঝের নিচ থেকে। ব্যাপারটা কি? মেঝের নিচ থেকে কার ধাক্কানোর শব্দ আসছে? মনে হলো অনন্ত পাতাল থেকে পাক পাক খেয়ে উঠে আসছে পৈশাচিক কান্নার শব্দ। সাদা মার্বেল পাথরের মেঝেতে কান পাতলাম। ঠিক তখনই ধাক্কার শব্দ প্রবল হলো। আচম্বিতে মেঝে ফুঁড়ে বেরিয়ে এলো কয়েকটা হাত। একটা খিনখিনে হাত ধীরে ধীরে এগিয়ে আসছে মেঝের ওপর। এ কি, কি এসব? কি দেখতে পেলাম? সেই গহ্বরের ভিতর থেকে এখন শুধু হাত নয়,
পাও বেরিয়ে আসছে। ভয় ভয় পিছনে ফিরে দেখি, এখন সেই গর্তের মুখ থেকে শয়ে শয়ে বিষাক্ত মাকড়সা বের হয়ে গিয়ে আসছে আমার দিকে। বাঁচাও, বাঁচাও, বাঁচাও! দাদা বাবু, ও দাদা বাবু, উঠুন উঠুন, চা এনেছি আপনার জন্যে। আচমকাই দুখুর বাজ খাই গলার আওয়াজ শুনে চমকে উঠলাম। ভালোই তো ঘুম দিচ্ছিলেন, এবার চাটা খেয়ে নিন। এই তোর কথা বলার ধরনগুলো আমার না মোটেও ভালো লাগে না। প্রথম দিন থেকে দেখছি তোর ফালতু কথা শুনতে শুনতে এই এখন আমি একটা বাজে দুঃস্বপ্ন দেখলাম। দাঁড়া, তোর ব্যবস্থা করছি আজকে। কে কার ব্যবস্থা করবে? শালা বাবু, কেমন আছো এখন? হ্যাঁ, এখন অনেকটাই সুস্থ লাগছে। আমার ভীষণই খারাপ লাগছে যে আপনাদের মিছিমিছি বিপদে পড়তে হলো। আরে না না, বিপদ আর কি, নেহাত এবাড়ির এতগুলো লোক অকালে চলে গেল তাই, নইলে তোমার সেবা করার লোকের অভাব পড়তো না। কর্তা বাবু, আপনাকে কি এক কাপ চা দেব? দুঃখু, শোন, তোর সাথে কথা আছে। বলছিলি না তোর মায়ের অসুখ? এই নে, এইটা রাখ, নে যা এবার আমার জন্য এক কাপ জমিয়ে চা বানিয়ে নিয়ে আয় তো। এই যে শালা বাবু, শরীর ভালো লাগলে যাও যাও না, একটু বাগান থেকে ঘুরে আসো, খুব ভালো লাগবে। যতদিন শরীর খারাপ থাকবে ততদিন এখানে বিশ্রাম নিয়ে নাও, শরীরটা একেবারে চাঙ্গা করে তারপর যেও। বাগানে যখন হাঁটতে এলাম ততক্ষণে সন্ধে গড়িয়ে গেছে। বাগানে জুঁই গন্ধরাজে মাতোয়ারা। দক্ষিণে মিঠে হাওয়া গায়ে লাগতেই আমার শরীরটা ঝরঝরে হয়ে গেল। সত্যি জামাইবাবুর মতো মানুষ হয় না। এত বড় বাড়ি, এত জমি জায়গা, তবু মানুষটা একেবারে মাটির মানুষ। শুধু একান্নবর্তী পরিবারে পরিচিত মানুষগুলো হঠাৎই চলে যাওয়াতে কয়েকদিন প্রচণ্ড মানসিক যন্ত্রণার মধ্যে ছিল। এখন হয়তো কাটিয়ে উঠেছে। হঠাৎই ঝপ ঝপ মাটি কাটার শব্দে চমকে উঠলাম। শব্দটা আসছে বাগানের ওই কোণ থেকে, কিন্তু এই অন্ধকারে বাগানে আবার কে মাটি কোপাচ্ছে? ওইদিকে একটা গাছের ছায়ার মতো দেখা যাচ্ছে না? কয়েক পা এগোতেই দেখতে পেলাম দুঃখুকে। শেওড়া গাছের পিছনে ঝোপের মধ্যে কোদাল নিয়ে মাটি কাটছিল। কাটতে কাটতে ভীরু সন্ত্রস্ত চোখে চারদিকে তাকিয়ে তাকিয়ে কি যেন দেখছিল। ওর চোখের চাহনি, মুখের হিংস্রতা মোটেও ভালো লাগছিল না। নিশ্চয় কোনো গন্ডগোল পাকাচ্ছে আবার। আমি গাছের আড়ালে স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। কি হচ্ছে ওখানে? কিছুক্ষণের মধ্যেই দুঃখ হাতের কোদাল নামিয়ে অন্ধকারে কোথাও যেন মিশে গেল। ও চলে যেতে আমি সঙ্গে সঙ্গে গিয়ে দাঁড়ালাম সেখানে। সেখানে দৃশ্য দেখে আমি তো অবাক। মাটিতে এক মানুষ সমান গর্ত খোঁড়া হয়েছে, আর সেই গর্তের পাশে পড়ে আছে হাড়ের টুকরো আর কয়েক গাছে লম্বা চুল। আমার সারা শরীরে শিহরণ খেলে গেল। এই গর্ত খুঁড়ে কি করতে চাইছে দুঃখু? ওই ছেলেটিকে আমার মোটেও সুবিধার লাগে না। দিদি জামাইবাবু ভালো মানুষের সুযোগ নিয়ে কি যেন ফোন দিয়ে আসছে ও। এই বাড়ির মানুষগুলো অকালে চলে যাওয়ার পিছনে এই ছেলেটির হাত নেই তো? এক্ষুনি একবার গিয়ে জামাইবাবুকে জানাতে হচ্ছে। সময় নষ্ট না করে ছুটলাম দোতলার দিকে। সিঁড়ি দিয়ে উঠতেই দোতলার অফিস ঘরেই জামাইবাবুকে দেখতে পেলাম। টেবিলে বসে কি সব দলিলপত্র নিয়ে ঘাটাঘাটি করছিল। জামাইবাবু, আসতে পারি? আরে শান্তনু যে, এসো এসো। আসলে একটা জরুরি বিষয় নিয়ে না আপনাকে বলতে এসেছি। জরুরি বিষয়? আপনাদের দুঃখ এবাড়ির কেয়ারটেকার, ওকে না আমার না মোটেও সুবিধে লাগছে না। নানা রকমের উদ্ভট কাণ্ড করে বেড়াচ্ছে। কেন, কি বলছো? ও আজ সকালেই বলছিল এই বাড়ির মানুষগুলোর চলে যাওয়া স্বাভাবিক নয়। বাগানের দিকেও মাটি খুঁড়ে কি সব করছিল।
আমার কথা শুনে জামাইবাবুর মুখ চোখের অস্বাভাবিক পরিবর্তন শুরু হলো। কই কই বেটা, ঢুকো, এই ঢুকো, কোথায় গেলি বদমাইশ? আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? বসুন বসুন, আমি দেখছি। আমার কথা শেষ হওয়ার আগেই জামাইবাবু চিৎকার করে উঠলেন, না, এ বাড়িতে যারা অন্যায় করে তাদের শাস্তি আমি নিজে দিই, নিজে। এই যে এই যে ছবিগুলো দেখতে পাচ্ছ, এরা সবাই পরিকল্পনা করে পারিবারিক ব্যবসার এই বাড়ি সব কিছু থেকে আমাকে সরিয়ে দিয়ে একা ভোগ করতে চেয়েছিল। ওদেরকে আমি শাস্তি দিয়েছি। হ্যাঁ, এবার এবার আরেকজনের পালা এসে গেছে। কই তোকো, এদিকে আয়। জামাইবাবু উদ্ভ্রান্তের মতো সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলেন। আমার চেতনা জুড়ে, জ্ঞান জুড়ে তখন ধিক্কার নামছে। ছি 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 ছি, জামাইবাবু সব কি বলে গেলেন? দৌড়ে নিচে নামলাম। নিচে নামতেই মাটি কোপানোর শব্দ কানে এলো। বাগানে আসতেই দেখি দুঃখ সশব্দে মাটি কোপাচ্ছে তখনও। এই থাম, কত বড় সাহস, তুই আমার কথা সবাইকে রটিয়ে বেড়াচ্ছিস? এদিকে টাকা। জামাইবাবু পাগলের মতো তেড়ে গেলেন দুঃখুর দিকে। কোমর থেকে কিছু একটা যেন বের করতে যাচ্ছিলেন তিনি। ঠিক সেই সময় আমায় মারবি, পারবি না, এবার তোর পালা। দেখলাম দুঃখ কোদাল হাতে ঘুরে তাকিয়েছে আমাদের দিকে। কিন্তু কি আশ্চর্য যে এদিকে তাকিয়েছে সে দুঃখ হতেই পারে না। চোখবিহীন বিভৎস এক মুখ, কপালে বড় লাল টিপ, সব থেকে ভয়ঙ্কর সেই মুখের হাসি। লম্বা মাথার চুলগুলো হাওয়ায় ভাসছে এলোমেলো ভাবে। উফ, কি 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 কে তুই? আর এক পা গেলে কিন্তু আমি ছাড়বো না, তোকে ছাড়বো না। তখনই কর শব্দে কোথায় যেন বাজ পড়ল। হঠাৎই কান্নার শব্দে ঘাড় ফিরিয়ে দেখি দিদি পিছনে এসে দাঁড়িয়েছে আমার দিকে, এক মাথা ঘুমটা টানা। কি দিদি, তুই কাঁদছিস কেন? সঙ্গে সঙ্গে দিদি তার ঘোমটা সরিয়ে সোজাসুজি তাকালো জামাইবাবুর দিকে। চমকে উঠলাম, এ কি রূপ দেখছি দিদির! ওর মুখের জায়গায় সম্পূর্ণ আরেকটা অন্য বৃদ্ধ লোকের মুখ। আমি সে দৃষ্টির দিকে তাকাতে পারলাম না। জামাইবাবু চিৎকার করে উঠল, জ্যাঠামশাই, আপনি এখানে? ঠিক ঠিক চিনেছিস আমাদের থেকে সম্পত্তি হাতিয়ে পারবি দাবি ভেবেছিস? লোককে মিথ্যে রটিয়ে বেড়াচ্ছিস। নিজের সম্পত্তি পাওয়ার এত লোভ তোর? পাপ কাউকে ছাড়ে না রে, আমরা তোকে সেই পাপের শাস্তি দিতে এসেছি। জামাইবাবুকে স্পষ্ট দেখতে পেলাম, ভয় কাঁপতে শুরু করেছে। ধুলোর ঝড় উঠল চারিদিকে। দুঃখর খোরা সেই গর্তের মধ্যে থেকে কয়েকটা পৈশাচিক হাত বের হয়ে জামাইবাবুকে টেনে নিয়ে গেল সেই গর্তের ভিতরে। দেখলাম দিদি প্রচন্ড চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে গেল। অন্যদিকে দুঃখ মুখ থুবড়ে পড়ল। অনেক দিন কেটে গেছে। দুঃখ সুস্থ হয়ে উঠে ওই বাড়ির কাজ ছেড়ে দিয়েছিল। কিন্তু সেই ঘটনার পর আজ অবধি দিদি পুরোপুরি সেরে উঠতে পারিনি। এখন ওই রাতের স্মৃতি তাড়া করে বেড়ায় আমাদের। এখন আমি আমার দিদির একমাত্র ভরসা।